মাধ্যমিকের পরীক্ষার্থীদের যে চ্যাপ্টারটা আজকে আমি পড়াবো তার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। আমার নাম হচ্ছে শ্রী গৌতম নন্দী। প্রথমে তোমাদের একটা আমি চার্ট করে দিই, চার্টটা দেখার পরে আমি চলে যাব মডেল কোশ্চেন। প্রথমে আমরা চলে যাচ্ছি পরিবাহী। পরিবাহীর কত রকম, পরিবাহী মানে যারা কারেন্ট বয়ে নিয়ে যায়, কারেন্ট বহন করে। এইখানে একটা আমরা চার্ট করব যে কত রকমের পরিবাহী সাধারণত হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী, একটা হচ্ছে অধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক। তড়িৎ বিশ্লেষক। ধাতব পরিবাহী এখানে মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে, তড়িৎ বহন করে। এখানে হচ্ছে এটাতেও মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন তড়িৎ বহন করে। আর এখানে হচ্ছে আয়ন, আয়নগুলি তড়িৎ বহন করবে, তড়িৎ বহন করে। আমাদের মেনলি পড়ানোর বিষয় হচ্ছে এইটা, তড়িৎ বিশ্লেষক। এখান থেকেই আসবে আমাদের যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা এখানে একটুখানি বলে রাখি যে ধাতব পরিবাহী বা অধাতব পরিবাহী এগুলো কিন্তু সবই হচ্ছে মৌলিক পদার্থ। এগুলো সব মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ। এটাও মৌলিক পদার্থ। এইটা কিন্তু যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ ছাড়া এটা হবে না, এটা যৌগিক পদার্থ। এইবারে আমরা একবারে সরাসরি চ্যাপ্টারটা তোমরা তো নিশ্চয়ই আগে পড়েছো, এই সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। আমরা একবারে সরাসরি এই চ্যাপ্টারে যে যে কোশ্চেনগুলো আসবে আমরা সেই কোশ্চেনগুলো একবারে নিয়ে আলোচনা করব। সেই আলোচনার মাধ্যমেই তোমাদের যে যে কোশ্চেনগুলো জানার দরকার, আশা করি এই কোশ্চেনের অ্যান্সারের মধ্যেই সেগুলো চলে আসবে। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি এবারে যে মডেল কোশ্চেনগুলো আমাদের আছে। মোটামুটি মাধ্যমিকে যেরকম কোশ্চেন আসে, 1 নম্বরের কোশ্চেন এবং 3 নম্বরের কোশ্চেন, সেগুলো আমরা এবার এক এক করে সলভ করব। আর এই কোশ্চেনগুলো তোমরা অলরেডি দেখতে পাবে, তোমাদের কাছে এই কোশ্চেন পৌঁছে যাবে। শুধু উত্তরগুলো সম্বন্ধে আমি একটু আলোচনা করব বা একটা করে অপশানগুলোও দিয়ে রাখছি। প্রথমে আমরা যেটা আসছে বহু বিকল্প ভিত্তিক কোশ্চেন, যেটা প্রতিটা কোশ্চেনের 4টে করে অপশান থাকবে। এই অপশানের মধ্যে যেটা ঠিক, লেখার পদ্ধতিটাও কিন্তু একটু জানতে হবে। যে এখানে 1.1-এর যে কোশ্চেনটা আছে সেটা যদি এরটা হয় তাহলে এ দিয়ে পুরো বাক্যটা লিখতে হবে, যদি বি হয় তাহলে বি দিয়ে পুরো বাক্যটা লিখতে হবে। এটাই কিন্তু নিয়ম, না লিখলে কিন্তু এখানে পূর্ণ মার্কস পুরো পাওয়া যাবে না। তাহলে প্রথমে আমরা যে কোশ্চেনটা চলে আসছি, যে প্রথম কোশ্চেনটা যেমন, নিম্নের কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয় অথচ তড়িৎ পরিবহন করে। এখানে আমরা একটু আগেই যেটা বলে দিয়েছি যে তড়িৎ পরিবাহী, সেখানে এখানের উত্তর হচ্ছে 1-এর সি। তার মানে আমরা 1-এর সি আলাদা করে এখান থেকে এটা দিই, উত্তরটা হবে না, উত্তরটা হ্যাঁ, উত্তর হচ্ছে 1.1-এ 1.1-এ হচ্ছে সি দিয়ে এখানে হচ্ছে এইচজি। এটাই হলো উত্তর। কেন এটা উত্তর সেটা সম্বন্ধে একটুখানি আমরা আগেই যে চার্ট করে দিয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেটাই একমাত্র তরল ধাতু, তরল ধাতু এবং মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, সেই জন্যে এটা
তড়িৎ পরিবাহী কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে 1.2, যেখানে বলা আছে যে নিম্নের কোনটি জলীয় দোবনে মৃদু তড়িৎ বিশ্লেষ্য রূপে ক্রিয়া করে। এইখানে এর উত্তর করার আগে তোমাদের একটুখানি বলি যে তড়িৎ বিশ্লেষ্য এটা আবার দুটো ভাগ আছে। তড়িৎ বিশ্লেষ্য আবার এটা দুটো ভাগ, একটাকে বলা হয় মৃদু আর একটা হচ্ছে আমাদের তীব্র। ঠিক আছে, তাহলে এখানে আমরা মৃদুটা চেয়েছে, আর মৃদুর ক্ষেত্রে মোটামুটি এখানে জৈব অ্যাসিডগুলোই হচ্ছে সব মৃদু অ্যাসিড, জৈব অ্যাসিড। আর এখানে আমাদের অজৈব অ্যাসিডগুলো মোটামুটি আমাদের তীব্র হবে। তাহলে 1.2 এর অ্যান্সারটা হবে 1.2 এর অ্যান্সার হচ্ছে আমাদের CHA দিয়ে CH3COOH, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মৃদু অ্যাসিড। এটা আমরা যেটা খাই, মানে আমাদের জৈব একটা অ্যাসিড, যেটাকে আমরা বলছি অ্যাসিটিক অ্যাসিড, যেটা বাজারে ভিনিগার রূপে বিক্রি হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে 3 নম্বর পয়েন্ট, যেটা তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, 3 নম্বরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা প্রায়ই মাধ্যমিক পরীক্ষায় আসে। এইখানে আমাদের যে আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের বাইরে থেকে একটা তড়িৎ শক্তি পাঠাতে হবে। সেই তড়িৎ শক্তিটা ভেতরে যেয়ে কোন শক্তিতে রূপান্তরিত হবে সেইটা এখানে কোশ্চেন। আমরা জানি যে এখানে তড়িৎ শক্তি, আমরা একটুখানি তড়িৎ বিশ্লেষণের ডায়াগ্রামটা যদি দেখি, তড়িৎ শক্তি এইখানে আমাদের যে তড়িৎ বিশ্লেষণের যে ডায়াগ্রাম, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এইখানে আমাদের দুটো ইলেকট্রোড আছে, সেই দুটো ইলেকট্রোডের মাধ্যমে এইখানে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ডায়াগ্রাম। এখান থেকে তড়িৎ ঢুকছে, এইখানে যে আমাদের তড়িৎ শক্তিটা এখানে আয়ন উৎপন্ন করছে, এবং এখান থেকে আমরা পাবো নতুন পদার্থ পাবো। তার মানে এখানে আমরা তড়িৎ শক্তিটা এখানে পরিবর্তন হচ্ছে রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে আমাদের 1.3 উত্তর 1.3 1.3-তে উত্তর হচ্ছে আমাদের সি দিয়ে রাসায়নিক শক্তিতে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 1.4। 1.4-এ এটা 1.4-এ আছে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এটা আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে যার ভেতর দিয়ে তড়িৎ যেতে পারবে না। হ্যাঁ, এখানে 4টে জিনিস দেওয়া আছে, তার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কার্বন টেট্রাক্লোরাইড, এটাই হচ্ছে একমাত্র তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, বাকিগুলোর ভেতর দিয়ে কারেন্ট যেতে পারে। তার মানে আমাদের 1.4 হচ্ছে আমাদের সি এরটা উত্তর, কার্বন টেট্রাক্লোরাইড।
টেট্রাক্লোরাইড, সংকেতটা হচ্ছে CCl4। এটা গেল 4 নম্বরের কোশ্চেন। এরপরে 1.5, এটা আগেই উত্তর বলে দিয়েছি যে তড়িৎ বিশ্লেষণে কোনটি তড়িৎ পরিবহন করে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আর আয়ন। এখানে অবশ্যই ডি একটা উত্তর, আয়ন। আমরা আগেই দেখে নিয়েছি যে তড়িৎ বিশ্লেষণে আয়নগুলোই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে। এরপরে আমাদের সিলেবাসে যেটা আছে যে 1.6-এ অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত। এইটা একটুখানি তোমাদের আগে কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয় সেইটা একটু দেখিয়ে দিই, তারপরে উত্তরটা বলে দেবো। প্রথমে আমরা জলের তড়িৎ বিশ্লেষণটা একটুখানি আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, জলের তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ। এইখানে হচ্ছে আমাদের এখানে অ্যাসিড যুক্ত জল নিতে হবে, অ্যাসিড যুক্ত জল। এটা দিয়ে এখানে জল হচ্ছে এইভাবে ভাঙবে, H প্লাস প্লাস OH মাইনাস, এটা হচ্ছে ক্যাথোড, এটা অ্যানোড। এইবার এখানে যাবে ক্যাথোড, H প্লাস প্লাস E থেকে হচ্ছে H প্লাস H মিলে হচ্ছে H2 গ্যাস। এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোড হচ্ছে OH মাইনাস মাইনাস E থেকে হচ্ছে OH, 4OH থেকে হচ্ছে 2H2O প্লাস অক্সিজেন। তাহলে এখান থেকে আমরা পাবো অক্সিজেন গ্যাস। আচ্ছা, তাহলে অনুপাত হচ্ছে 2:1, মানে হচ্ছে হাইড্রোজেন ইজটু অক্সিজেন। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 1.6-এর তড়িৎ বিশ্লেষণ ঘটালে। তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাতে 1.6-এর উত্তর হলো তাহলে 1.6। এখানে উত্তর হচ্ছে A 2:1। আচ্ছা, এরপরে আমরা আসছি 1.7। 1.7-এ উষ্ণতা বৃদ্ধি করলে, এটা থেকে আসবে না, উষ্ণতা বৃদ্ধি করলে গলিত বা তড়িৎ বিশ্লেষক পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় না হ্রাস পায় না অপরিবর্তিত থাকে, কোনো প্রভাব নেই। আচ্ছা, এইখানে আমাদের এইটা 1.7-এর কোশ্চেন ছিল যে উষ্ণতা বৃদ্ধি করলে গলিত বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা কি হবে। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণের সময় আয়নগুলো তড়িৎ পরিবহন করে। এইবার যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি, সেখানে দেখা যাচ্ছে যে আয়নগুলোর গতিবেগ বেড়ে যাবে। গতিবেগ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই তাদের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতাও বৃদ্ধি পাবে। সেই জন্য আমরা এখানে 1.7-এর উত্তর হবে যে এক একটা বৃদ্ধি পায়। এরপরে আমরা চলে যাব 1.8। এইটা একটা নতুন ধরনের, আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, যেটা
খুব আমরা প্রত্যেকেই জানি যে তড়িৎ লেপন, এই তড়িৎ লেপন সম্বন্ধেও কোশ্চেন আছে পরে। এখানে যেটা আছে যে টিনের চামচের উপরে যদি আমরা রূপোর প্রলেপ দিতে থাকি তাহলে কোনটাকে অ্যানোড নেব আর কোনটাকে ক্যাথোড দেব। এইখানে আমরা একটুখানি তড়িৎ বিশ্লেষণের যদি ডায়াগ্রামটা করে নিই তাহলেই আমাদের এখানে হয়ে যাবে। এইখানে ক্যাথোড এই যদি আমাদের থাকে তাহলে এটা যদি আমাদের ক্যাথোড হয়, ক্যাথোডে থাকবে আমাদের সবসময়, আর এইটা হচ্ছে অ্যানোড। ক্যাথোডে থাকবে আমাদের যার ওপরে আমরা প্রলেপ দেব, তার মানে এখানে থাকবে টিনের চামচ, আর যার প্রলেপ আমরা দেব তার মানে এখানে রূপোর প্রলেপ দিচ্ছি, তাহলে এইখানে থাকবে আমাদের রূপোর দণ্ড থাকবে। তাহলে আমাদের 1.8 কোশ্চেন হচ্ছে রূপোর প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহার করতে হবে রূপোর দণ্ড। এরপরে আমরা চলে যাব 1.9, যে ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে নিস্তরিত হয়। এখানে ক্যাথোডে কি বিক্রিয়া হয়? জারণ হয়, বিজারণ হয়, না অন্য কিছু হয়? এখানে আরেকটা অপশান দেয়া হয়নি, যে এখানে আরেকটা হবে, হ্যাঁ, কোনো বিক্রিয়া হয় না আর কি, অন্য কিছু। এখানটা একটা অপশান হবে অন্য কিছু। এইখানে আমাদের ক্যাটায়নগুলো কীরকমভাবে করে, ক্যাটায়নগুলো আমরা একটু আগে দেখেছি জলের তড়িৎ বিশ্লেষণে H প্লাস ই নিয়ে H হয়। তাহলে ইলেকট্রন নেওয়া হলো আমাদের বিজারণ। তাহলে এখান থেকে আমরা বলবো যে ক্যাটায়নগুলো ক্যাথোডে বিজারণ হয়। এই গেল আমাদের 1.9 কোশ্চেন। এরপরে আমাদের বলা আছে যে একদম ইজি কোশ্চেন, যেটা আগেও আমরা আলোচনা করেছি, যে তামা, গ্যাস কার্বন, NaCl এর জলীয় দ্রবণ, চিনির দ্রবণগুলোর মধ্যে কোনটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না। এটা আমরা আগেই প্রথমের চ্যাপ্টারতেই বলে দিয়েছি, গ্যাস পরিবাহিতাতে, যে তামা হচ্ছে আমাদের ধাতব পরিবাহী, গ্যাস কার্বন হচ্ছে অধাতব পরিবাহী, NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য। তাহলে স্বাভাবিকভাবেই এখানে চিনির দ্রবণ হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিত হয় না চিনির দ্রবণের মধ্য দিয়ে। এই গেল আমাদের 1.10 কোশ্চেন। এরপরে আমরা আসছি 11 নম্বরের কোশ্চেন। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হয়। এটাও একই রকমভাবে তড়িৎ লেপনের কোশ্চেন। এখানে লোহা থাকবে আমাদের ক্যাথোডে, আর জিঙ্কের প্রলেপ দেওয়াটাকেই বলা হয় গ্যালভানাইজেশন। আলাদা করে নাম হয়েছে, যে যদি জিঙ্কের প্রলেপ হয় তাহলে তাকে আমরা বলবো গ্যালভানাইজেশন, যদি টিনের প্রলেপ হয় তাহলে তাকে আমরা বলি টিন প্লেটিং। তাহলে এখানে গ্যালভানাইজেশন বলেছে যেহেতু, তাহলে উত্তর হবে জিঙ্ক। এরপরে 1.12 আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নীভবন মাত্রা বাড়ানো যায়। আমরা জানি যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে সেখানে জলীয় দ্রবণে তাদের আয়নের সংখ্যা কম থাকে। যদি তাকে আমরা আয়নের মাত্রা বাড়াতে থাকি তাহলে আমরা কি করব? এখানে 4টে অপশান আছে। জল যোগ করে, তড়িৎদ্বারের জায়গা বদল করে, কিছুটা তড়িৎ বিশ্লেষ্য সরিয়ে নিয়ে, কোনোটাই নয়। এইখানে উত্তর হবে জল যোগ করে। এই সম্বন্ধে আমরা বিখ্যাত একজন বিজ্ঞানীর একটা থিওরি আছে, সেখানে বলা হচ্ছে যে যত মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আমরা ডাইলুশন বাড়াবো, অর্থাৎ জল যোগ করে তাকে যত আমরা পাতলা করব, তার আয়নীভবন মাত্রা ততটা বাড়বে। অতএব এখানে জল যোগ করেই কেবলমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নীভবন মাত্রা বাড়ানো যাবে। এই গেল আমাদের বহু বিকল্প ভিত্তিক কোশ্চেনগুলো। এবারে আমরা চলে যাব যে 2 নম্বরের কোশ্চেন যেগুলো, সেগুলো হচ্ছে একটা করে ওয়ার্ডে উত্তর দিতে হবে। এইখানে পুরো বাক্য না লিখলেও হবে, আবার কেউ লিখতেও পারে। প্রথমেই আমরা চলে যাব যে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসীয় পদার্থগুলির ভরের অনুপাত কত হবে। আমরা একটু আগে হাইড্রোজেন আর অক্সিজেনের দেখেছি, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে অক্সিজেন হয়, এরকম একটা কোশ্চেনও ছিল।
যে সেখানে আয়তনের অনুপাত চেয়েছে, এখানে ভরের অনুপাত চেয়েছে। ভরের অনুপাত হবে এখানে 1:8, মানে হাইড্রোজেন হচ্ছে আমাদের যদি 1 গ্রাম হয় তাহলে অক্সিজেন হবে 8 গ্রাম, 1:8। পরের কোশ্চেনটা ছিল জারণ ও বিজারণের মধ্যে অ্যানোডে কোনটি হয়। এটা আমরা আগে ক্যাথোড বিক্রিয়া বলে দেখিয়েছি, ক্যাথোড। এরপরে আমরা চলে যাব অ্যানোড বিক্রিয়া। অ্যানোড, অ্যানোডে আমরা দেখেছি OH মাইনাস ই থেকে হচ্ছে OH, তার মানে এখানে ইলেকট্রন ছাড়বে মানে এখানে হলো আমাদের জারণ হবে। তাহলে এখানে জারণ ও বিজারণের মধ্যে অ্যানোডে কোনটা ঘটে? অ্যানোডে হবে জারণ আর ক্যাথোডে হবে বিজারণ। এই হচ্ছে আমাদের এখানে আগেই করা আছে, এখানে জারণ হবে। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা হয়ে গেল, এটা একটু উপর দিকে চলে যাবে। এরপরে আমরা চলে যাব যে একই কোশ্চেন বারবার আসবে, যা যা করার। আমরা পরের কোশ্চেনে যাওয়ার আগে একটুখানি দেখে নাও যে এটাও 2.3, এই 2.3 কোশ্চেন যেটা, কপারের চামচের উপরে তড়িৎ লেপনের সাহায্যে রূপোর প্রলেপ দিতে হলে ক্যাথোড রূপে কোনটি ব্যবহার করবে। একটু আগে আমরা তড়িৎ লেপনের কোশ্চেন করেছি, সেখানে ক্যাথোডে আমাদের থাকবে তাহলে কপারের চামচ। শুধু এই কথাটা লিখলেই হবে, কপারের চামচ থাকবে এখানে ক্যাথোড হিসাবে। যার উপরে প্রলেপ ফেলতে হবে সেটা সবসময় থাকবে ক্যাথোডে। আচ্ছা, এরপরে আমাদের একটা কোশ্চেন আছে, সত্য এবং মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কপার ধাতুর বিশুদ্ধীকরণের ক্ষেত্রে বিশুদ্ধ ও পাতলা কপারের পাত অ্যানোড রূপে ব্যবহৃত হয়। এটা বলার আগে আমাদের একটুখানি বলে নিই যে তড়িৎ বিশ্লেষণের আরেকটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যে কোনো ধাতুকে বিশুদ্ধীকরণ করা, পরিশুদ্ধ করা, তার আরেকটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। এইখানে আমাদের কপার, যে কোনো ধাতু মানে কপার বা জিঙ্ক বা অ্যালুমিনিয়াম, এদেরকে বিশুদ্ধীকরণ করা হয় কিন্তু তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। এই তড়িৎ বিশ্লেষণের সময় আমরা করি কি, যেটা আমাদের একটা বিশুদ্ধ ধাতুকে ক্যাথোড হিসাবে থাকবে, এরকম একই জিনিস এইখানে থাকবে বিশুদ্ধ ধাতু থাকবে। আচ্ছা, আর অ্যানোডে থাকবে, এটা অ্যানোডে থাকবে অবিশুদ্ধ ধাতু। আর এটা হচ্ছে ক্যাথোড। তাহলে যথারীতি এখানে যেটা কোশ্চেন দিয়েছে, কপার ধাতু বিশুদ্ধীকরণ থেকে বিশুদ্ধ এবং পাতলা কপারের পাত অ্যানোড রূপে ব্যবহার, এটা হচ্ছে ফলস হবে। এই হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 2.5। এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে তড়িৎ দ্বারের উপস্থিতিতে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে এবং অ্যানোডে তড়িৎ দ্বারের কী পরিবর্তন হবে। আচ্ছা, এইখানে দুটো, একটুখানি ভুল আছে, এখানে একটা প্রিন্ট হয়নি, এটা Cu তড়িৎ দ্বারের উপস্থিতিতে হবে। এটা একটু ঠিক করতে। আচ্ছা, Cu তড়িৎ দ্বারের উপস্থিতিতে CuSO4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে এবং অ্যানোডে তড়িৎ দ্বারের কী পরিবর্তন হবে। এইটা আমরা একই রকমভাবে তড়িৎ বিশ্লেষণের সেই একই চার্ট, আমরা এইখানে ক্যাথোডে থাকবে, ক্যাথোডেও Cu থাকবে আর অ্যানোডেও এখানে Cu থাকবে। দুটোতেই কপার তড়িৎদ্বার, CuSO4 এখানে তড়িৎ বিশ্লেষক। এইখানে আমরা দেখব এই কপারটা এখান থেকে এখানে ডিপোজিট হচ্ছে, আর এদিক থেকে কপারটা Cu++ রূপে দ্রবণে আসবে। তার মানে আলটিমেট হবে
এখানে সি বেস উপরে তৈরি ক্যাথোড, ক্যাথোড হচ্ছে ক্যাথোড ওজনে বাড়বে, ক্যাথোড বৃদ্ধি পাবে, আর অ্যানোড হচ্ছে ক্ষইবে, ক্ষইবে। এরপরে আমরা চলে যাচ্ছি তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ প্রবাহ, আচ্ছা তারপরে 2.7 কোশ্চেনটা, কোন কোন ধাতু 2.6 কোন কোন ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এটা আমাদের কপার, না না সরি কপার না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমাদের সোডিয়াম হবে, অ্যালুমিনিয়াম হবে, পটাশিয়াম হবে ইত্যাদি, অনেক ধাতু আছে, তার মধ্যে আমি তিনটের নাম বললাম। আচ্ছা, এরপরে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, এটা একদম ভুল, ফলস। এটা এখানে আমরা জানি আয়নের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করে, আয়নের মাধ্যমে, আয়নের মাধ্যমে। এরপরে আমরা চলে যাব যে তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ প্রবাহ হয়। এটা সবাই জানে যে সমপ্রবাহ, ডাইরেক্ট কারেন্ট, মানে ডিসি লাগবে, ডাইরেক্ট কারেন্ট লাগবে, সমপ্রবাহ। এই হচ্ছে আমাদের 2 নম্বরের কোশ্চেন হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের কোশ্চেন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে একটা 3 নম্বরের কোশ্চেন থাকবেই। সেই 3 নম্বর কোশ্চেনগুলোর মধ্যে আবার একটা থাকবে 2 আর একটা 1, 2 + 1 এইভাবে ভাঙা আছে। এখানে যে যে 3 নম্বরের কোশ্চেনগুলো আছে অধিকাংশই মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। এবার আমরা মোটামুটি 3 নম্বরের কোশ্চেনগুলো আর একটু ব্রিফলি আলোচনা করে দেওয়া হবে। দেখো যে আচ্ছা, 3 নম্বরের কোশ্চেনের প্রথম কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছর আসার একদম চান্স বলা যায় খুবই বেশি। ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আর তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের দুটো পার্থক্য লিখতে হবে, দুটো পার্থক্য আমাদের এখানে লিখতে হবে। 1 নম্বর এখানে আমরা বলতে পারি ধাতব পরিবাহী, আর এদিকে আমরা দেব এই, এদিকে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষের তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। এই হচ্ছে আমাদের মোটামুটি 1 নম্বর পয়েন্ট। এখানে আমরা লিখব এগুলো ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়, ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়। আর এখানে হচ্ছে আয়নগুলি তড়িৎ বহন করে। এটাই হচ্ছে একদম বেসিক ডিফারেন্স ধাতব পরিবাহীর মধ্য দিয়ে আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, রাসায়নিক পরিবর্তন হয় না, শুধু পরিবাহী গরম হয়। আর এখানে হচ্ছে আমরা লিখব রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটে।
এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টস বলা যায় যে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহনের মধ্যে দুটো পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরও দু একটা পয়েন্ট আমরা লিখতে পারি, এই দুটোই হচ্ছে মেন পয়েন্টস। এরপরে এর সঙ্গে আর একটা আমাদের ছোট কোশ্চেন আছে যে পারদ এবং অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষক। বারবার আলোচনা হয়েছে আমাদের এখানে পারদ হচ্ছে Hg মৌলিক পদার্থ, তাহলে এটা হচ্ছে হবে ধাতব পরিবাহী, আর অম্লযুক্ত জল, অম্লায়িত জল হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষক। এক নম্বর থাকবে, শুধু একটা নামটা লিখে দিলেই হয়ে গেল। তাহলে পারদ এবং অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষক, তাহলে অম্লায়িত জল হচ্ছে তড়িৎ বিশ্লেষক। এরপরে আমরা চলে যাব 3.2। এইখানে যে কোশ্চেনটা আছে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের, আমরা একটু আগে বলেছি যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। এইখানে ডিটেলস নিষ্কাশনের পদ্ধতি আমাদের ক্লাস 10-এর সিলেবাসে নেই, আমরা শুধুমাত্র জেনে নেব যে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি লাগবে, হ্যাঁ, ক্যাথোড রূপে কে থাকবে, অ্যানোড রূপে কে থাকবে, এগুলোই খালি আমাদের এখানে বেশি। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে থাকবে অ্যালুমিনা হচ্ছে আমাদের, তার সাথে এর সাথে কিছুটা ক্রায়োলাইট প্লাস ফ্লুওস্পার যোগ করতে হবে। অ্যালুমিনা হচ্ছে মেন, এটা হচ্ছে Al2O3 অ্যালুমিনা, এর সাথে থাকবে আমাদের ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার। এখানে পার্সেন্টেজ আছে, আমাদের পার্সেন্টেজ দরকার নেই। আচ্ছা, ক্যাথোড রূপে কি ব্যবহার করা হবে আর ক্যানোড রূপে কি ব্যবহার করা হবে সেটা একটুখানি জানতে হবে। ক্যাথোড থাকবে আমাদের গ্যাস কার্বন, আর অ্যানোড থাকবে আমাদের এখানে গ্রাফাইটের দণ্ড। তাহলে এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পার্সেন্টেজগুলো দরকার নেই লেখার, শুধুমাত্র কি থাকবে, অ্যালুমিনিয়াম ধাতু এখান থেকে নিষ্কাশন করা হবে, তার মেন হচ্ছে অ্যালুমিনা, তার সাথে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পারকে অ্যাড করতে হবে। এর ক্যাথোড হিসাবে থাকবে আমাদের গ্যাস কার্বনের একটা আস্তরণ থাকবে, বা গ্যাস কার্বন লিখলেও হবে, আর অ্যানোড হিসাবে থাকবে গ্রাফাইটের দণ্ড। এই হচ্ছে আমাদের মোটামুটি 1-1-1-3 নম্বর, ছোট করে লিখলেই এখানে এক করে পাওয়া যাবে। এরপরে আমরা চলে যাব 3.3 এর কোশ্চেন। 3.3 বিশ্লেষণের দ্বারা অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। পদ্ধতি সেই একই, ডায়াগ্রাম আমরা আগেই করেছি। এখানে ক্যাথোড আর এখানে হচ্ছে অ্যানোড।
এখানে যে উদাহরণটা দিয়েছে লোহার ওপরে, তাহলে এইখানে থাকবে লোহা আর এখানে থাকবে আমাদের তামা। তামা যার প্রলেপ দেওয়া হবে, মানে যার ওপরে প্রলেপ দিতে হবে সেটা সবসময় থাকবে ক্যাথোডে, আর যে ধাতুর আমরা প্রলেপ দেব সেটা থাকবে অ্যানোডে। এইটুকু লিখলেই হয়ে গেল। তামার প্রলেপ দিতে গেলে এখানে আমাদের ক্যাথোডে কী থাকবে আর অ্যানোডে কী থাকবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে 3.4 কোশ্চেন। 3.4 একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার পদ্ধতি। এটাও আমাদের ধাতু পরিশোধন, এই চ্যাপ্টারটা পরিশোধন, ধাতু পরিশোধন মানে অবিশুদ্ধ ধাতু থেকে, অবিশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতু তৈরি তড়িৎ বিশ্লেষণের দ্বারা, তড়িৎ বিশ্লেষণের দ্বারা। এখানেও আমরা মোটামুটি ওই একই ডায়াগ্রাম, এখানেও ক্যাথোড অ্যানোড, ক্যাথোডে থাকবে বিশুদ্ধ ধাতুর দ্বন্দ্ব, বিশুদ্ধ ধাতু, আর অ্যানোডে থাকবে অবিশুদ্ধ ধাতু। তাহলে অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশুদ্ধ ধাতু হতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে নিতে হবে CuSO4 জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ। এখান থেকে কপারটা যে এইখানে ডিপোজিট হবে, এখান থেকে কপার বেরিয়ে এখানে যে আস্তে আস্তে ডিপোজিট হবে আস্তে আস্তে। তাহলে এই গেল আমাদের পরিশোধন। মোটামুটি একটা অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ। এখানে অল্প একটু জলীয় দ্রবণে একটুখানি অ্যাসিড যুক্ত করে দিলে আরও ভালো হবে। অ্যাসিড যুক্ত অল্প একটু অ্যাসিড দিলেই CuSO4টা আমাদের আরও ভালো তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করবে। এই গেল আমাদের পরিশোধন। যে কোনো ধাতুকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ঠিক এইভাবে পরিশুদ্ধ করা হয়। যেটা বিশুদ্ধ একটা ধাতুকে আমরা ক্যাথোড হিসাবে ঝোলাবো, যেটা অবিশুদ্ধ ধাতু তাকে অ্যানোডে রাখবো, আর যে ধাতুর একটা আমরা লবণের জলীয় দ্রবণ নিলেই এখান থেকে দেখা যাবে অবিশুদ্ধ কপার থেকে বা অন্য কোনো ধাতু থেকে সেই ধাতুটা সরাসরি যে ক্যাথোডে জমা হবে। এটাও তড়িৎ ধাতু পরিশোধনের একটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেটা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে করা হয়। এরপরে আমরা চলে যাব 3.5। 3.5 কোশ্চেন। এটা একদমই ইজি কোশ্চেন, যে চিনির দলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু NaCl এর জলীয় দ্রবণ পারে। কেন? চিনি হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী যৌগ। জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন
করতে পারে না। তাই তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য। আর সেই জন্যই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। আর NaCl মানে নুন, নুন NaCl পিওরলি তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ। জলীয় দ্রবণে Na প্লাস Cl মাইনাস আয়নে বিয়োজিত হয়, আয়ন তড়িৎ পরিবহন করবে, তাই বলা হচ্ছে যে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু NaCl এর জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করতে পারে। ঠিক এই কথাগুলো লিখলেই এটাতে 2 নম্বরের একদম সঠিক অ্যান্সার হয়ে গেল। মেন পয়েন্ট লিখতে হবে যে এটা সমযোজী যৌগ, এটা তড়িৎযোজী যৌগ। এ জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করতে পারে না, এ জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে। এইটুকু শুধু, এই দুটো কথা এর মধ্যে থাকবে, আর কিচ্ছু থাকবে না। এই দুটো পয়েন্ট থাকলে পরেই এটা একদম সঠিক অ্যান্সার। এরপরে এখানে আরেকটা জিনিস আছে যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য আর কোনটা তড়িৎ অবিশ্লেষ্য বা যা যা এখানে আছে। এখানে 4টে জিনিস দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কেরোসিন যদিও তরল, কেরোসিন এখানে লিখব, কেরোসিন হচ্ছে তরল হলেও এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা, এরপরে আসছি গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে আমাদের অধাতব পরিবাহী, আর কি আছে, আর লবণের জলীয় দ্রবণ, এটা হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য। এটা সম্বন্ধে আমরা অনেক আগেই আলোচনা করে নিয়েছি, এখানে শুধু কোনটা কি লিখে দিলেই হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 3.6-এ। আর 3.6 তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ এইটা একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে, এটা 2 নম্বর থাকবে এটাতে। এইটা হচ্ছে আমরা অনেকভাবে এর অ্যান্সার দিতে পারি। মেন কথা হচ্ছে যে পয়েন্টগুলো যেন এর ভেতরে থাকে, জিনিসটা কি, কিভাবে ঘটে, কার হয়। যেমন এটা একটা তড়িৎ রাসায়নিক পদ্ধতি, তড়িৎ তড়িতের প্রভাবে
জলীয় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিত হবে এবং রাসায়নিক পরিবর্তন হবে, রাসায়নিকভাবে নতুন পদার্থ সৃষ্টি হবে, নতুন পদার্থ তৈরি হবে। সেই পদ্ধতিকেই আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। তাহলে জিনিসটা কি হলো, যে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে তড়িতের প্রভাবে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহিত হয় এবং রাসায়নিকভাবে নতুন পদার্থ তৈরি হবে, সেই পদ্ধতিকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে এটাই মোটামুটি এই পয়েন্টগুলো থাকবে, যেখানে এটা একটা তড়িৎ রাসায়নিক পদ্ধতি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গলিত বা জলে দ্রবীভূত অবস্থাতেই তড়িৎ পরিবহন হবে, এই দুটো পয়েন্ট। আর রাসায়নিকভাবে নতুন পদার্থ তৈরি হবে, এই 3টে কথা এই সংজ্ঞাটার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু তুমি এটা সংজ্ঞাটা পুরোপুরি ঠিক হবে এবং তুমি ফুল মার্কস পাবে। আচ্ছা, এরপরে আমাদের এর সঙ্গে একটা ছোট কোশ্চেন আছে যে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি বিক্রিয়া ঘটে। এটা বারবার দেখিয়ে দেওয়া হয়েছে যে ক্যাথোডে এবং অ্যানোডে কি বিক্রিয়া হয়, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি, শুধু ছোট করে। আমরা জল 3টে লাইন লিখতে হবে কিভাবে বিয়োজিত হবে, H প্লাস OH মাইনাস, এইভাবে ভাঙবে। এবার এখানে ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে আমাদের ক্যাথোড বিক্রিয়া H প্লাস যাবে, প্লাস E ইলেকট্রন নেবে, নিয়ে এখানে H হবে, আর H প্লাস H যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া হচ্ছে OH মাইনাস যাবে অ্যানোডে, মাইনাস E থেকে হলো OH, আর 4টে OH থেকে হলো 2টো জল প্লাস অক্সিজেন গ্যাস। তার মানে ক্যাথোডে হলো হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস। হয়ে গেল। এরপরে আমরা চলে যাব একদম লাস্ট কোশ্চেন 3.7। এখানে আমরা হচ্ছে অ্যানোড মাঠে কি কি দামি ধাতু থাকবে। আচ্ছা, অ্যানোড মাঠে কি কি দামি ধাতু থাকে, আর রূপোর উপর সোনার প্রলেপ দিয়ে গয়না বানাতে তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষক রূপে কী ব্যবহৃত হবে। কোশ্চেন হয়ে গেছে। অ্যানোড মাঠ হচ্ছে আমরা অ্যানোড মাঠ এটাকে বলা হয় যে কপারের নিষ্কাশনে, কপার ধাতুর নিষ্কাশনে
অ্যানোডে কিছু দামি ধাতু যেমন সোনা, রূপো ইত্যাদি পাওয়া থাকে, ইত্যাদি কাদার আকারে থাকে, কাদার সঙ্গে মিশে থাকে, এটাকেই বলে অ্যানোড মাঠ। তাহলে এখানে দামি ধাতু বলতে আমরা লিখব সোনা, রূপো বা অল্প বিস্তর প্লাটিনামও পাওয়া যায়, প্লাটিনামও থাকে, প্লাটিনাম। ঠিক আছে, এই গেল অ্যানোড মাঠ। এরপরে আমরা হচ্ছে রূপোর উপর সোনার প্রলেপ দিয়ে গয়না বানাতে আমরা সবাই জানি যে আজকাল যেটা আমরা বলি যে রূপোর জিনিস করে তাকে সোনার জলে ডুবিয়ে নেওয়া হয়, বাজারে খুব চলে যে রূপোর জিনিসে সোনার জল করা জিনিস। এটাও কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষণের একটা বড় প্রয়োগ, যেটা আমরা প্রায় ব্যবহার করি কিন্তু জানি না যে কীভাবে এটা করা হয়। এটা করা খুব ইজি পদ্ধতি, সেটা হচ্ছে যে রূপোর জিনিসটা আমরা সেই একই রকমভাবে তড়িৎ বিশ্লেষণের যে প্রয়োগ তার মধ্যেই এটা আসবে। আমরা এখানে এইটাকে যদি আমরা ক্যাথোডে যার ওপর প্রলেপ দেব, তার মানে এখানে হচ্ছে রূপোর ওপরে সোনার প্রলেপ দেবো, তাহলে এখানে আমাদের থাকবে রূপোর জিনিস থাকবে, রূপোর জিনিস থাকবে, এখানে আমরা ঝুলিয়ে দেবো। আর এখানে আমাদের থাকবে অ্যানোড, এটা অ্যানোডে আমাদের এখানে সোনার দণ্ড থাকবে, বিশুদ্ধ অবশ্যই, যে সোনা দিয়ে আমরা প্রলেপ দেব বিশুদ্ধ সোনার দণ্ড থাকবে। এখানে যতটা আমরা সোনা প্রলেপ দিতে চাইছি ওজন করে ঠিক ততটা পরিমাণই এখানে আমরা ঝুলিয়ে দেব। আর এখানে যে গয়নাটা আমরা বা যেটা রেখেছি সেটা রাখবো। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমাদের নিতে হবে পটাশিয়াম অরোসায়ানাইড। যেহেতু আমরা সোনার প্রলেপ দেব, তাহলে সোনার এখানে দ্রবণ একটা নিতে হবে, যে দ্রবণটা আবার আমরা যেমন ছিল তেমনই ফেরত পেয়ে যাব, একটুকু পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা নেব পটাশিয়াম অরোসায়ানাইড, যেটা তড়িৎ বিশ্লেষণ শেষ হয়ে গেলে যেমন ছিল তেমন পাওয়া যাবে, আবার সেটাকে আমরা রেখে দেবো, আবার ভবিষ্যতের জন্য ব্যবহার করব। তাহলে এই গেল আমাদের তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টার, সম্ভাব্য কোশ্চেন এবং অ্যান্সার। আজকে আমরা এই পর্যন্তই করলাম। এইগুলো একটু ভালো করে যদি প্র্যাকটিস করো, এর বাইরে আর মাধ্যমিকে অন্য কোনো কোশ্চেন আসবে না।